আমারও হিয়ারিংয়ে ডেকেছে শনিবারের দিন, না রবিবারের দিন যেতে। টুপি মাথায় দেওয়া কিছু মুসলমান জুয়াখোর আছে, যারা মুসলমানদের নিয়ে জুয়া খেলছে, গলা জলে কি একটা যেন চুল্লুখোরের রাজত্ব চলছে। সোজা সাপটা বলে দিচ্ছি, দেশ আর একটা স্বাধীনতার সংগ্রাম চাচ্ছে। খুব পড়াশোনা করেছি এইটা নিয়ে, বহু মানুষের কথা শুনেছি, বহু মানুষের ফোন করেও জেনেছি, অনেক কিছু পড়েছি। পড়ে শুনে না আসলে মেয়ে না মদ্দা হিজড়িয়া না নবংশ সেটা কিছু বুঝলো না, কারণ তো জবানের ঠিক নেই। তো আজকে এক কথা, কালকে আর এক রকম, কাল একরকম তো পরশু আর এক রকম। সরকারের যদি কথা ঠিক না থাকে তাহলে পাবলিকের যা হওয়া, বুঝতে পারেননি, তাই হচ্ছে। তার মানে শুরু থেকে এসআইআর নিয়ে যা যা গভর্নমেন্ট সার্কুলার জারি করেছে, যা যা বলেছে, সুপ্রিম কোর্টে যা যা অর্ডার, আর কিছু কথা মিল নেই। আজকে একরকম তো কাল একরকম। তো এইরকম ক্ষেত্রে না কোনো সিদ্ধান্ত জানানোও খুব কঠিন। তো তারপরেও যেটা বলবো সেটা হলো এই, যারা এই দেশের নাগরিক, আমার যদি ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন, আমি বলবো ভারতের বাউন্ডারিতে যা আছে সব আমাদের দেশের নাগরিক, এক কথায়। যদি বলো না ওরা বাংলাদেশ থেকে এসে, আমি সারা তুই ঢুকতে দিলি কেন? পরিষ্কার কথা, তুই যখন তার সুতি দিবি না, থাকতে দিবি না, ঢুকতে দিবি কেন? হাজার হাজার কোটি টাকা দে, সেনা পুষছি না মাকড়সার জাল পুষছি আমরা? এটা আমার প্রশ্ন। কেউ হিন্দুর চোখে দেখে, কেউ মুসলমানের চোখে দেখে। আমি যখন 2019-এ বা তার কিছু এনআরসি নিয়ে যখন কথা হয়েছিল, আমি তখন থেকে চিৎকার করছি যে দেশের বাউন্ডারিতে যারা আছে তারা সবাই দেশের নাগরিক। বললো না, আমাদের মোটা ভাই বললো এটা কি ধর্মশালা, বাড়ির থেকে যে যায় সে ভরতে যাবে? আরে বাবা, সুবিচার। তা ভালো, বাইরের লোক ভোট দেবে না, তাহলে তুমি কি করবা বলো? এখন ধরুন ধরা গেল ভারতবর্ষে 140 কোটি লোক, 1 কোটি লোক বিদেশি। আচ্ছা, 1 কোটি লোক কারো বাড়ি বাংলাদেশ, কারো বাড়ি পাকিস্তান, কারো বাড়ি বার্মা, কারো বাড়ি কি আমাদের দক্ষিণ দিকে যে দেশটা আছে শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ থেকে যারা এসেছিলেন এমন 1 কোটি লোক আমাদের দেশে আছে। এসআইআর করে বা বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে গেল। এই লোকগুলো সম্পর্কে সরকারের স্পষ্ট নীতি কি? নাম্বার 1, তাহলে যে যে দেশ থেকে এসেছে তাকে সেই দেশে ফেরত পাঠাতে হবে। এক, যদি তাদের সেই দেশে ফেরত পাঠানো না যায় তাহলে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। যদি এ দেশের নাগরিকত্ব দিলে অসুবিধা হয় তাহলে তাদের গুলি করে মেরে দিতে হবে। আমি নাগরিকত্ব দেবো না, সে দেশে ফেরত যাবে না, তাহলে তাদের কি করতে হবে? মেরে দেবো একটা পর। যদি বলো না এত মানুষ মারা কি মানুষের মতন কাজ, তাহলে তুমি কি করবা? ডিটেনশন ক্যাম্পে রাখবা। ওখানে কি কামাই ধনবা? ডিটেনশন ক্যাম্পে রাখলে সে তো আমার দেশের চাল ডাল খাবে, বসে বসে খাবে কেন? কাজ করে খাবে। এই যে এনআরসি এসআইআর এর শেষ অঙ্ক আজও পর্যন্ত সরকার স্পষ্ট করে যে বিদেশি চিহ্নিত হলে তাদের কি করা হবে। একটা অঙ্কের তো শেষ উত্তর থাকে, বলেন? কোনো নেই। তাহলে আপনি কি সমাধান আমি দেব? বললাম না, মেয়ে না মদ্দা হিজড়ে নপুংস কিছু পাওয়া যাচ্ছে না। তবে এটা বলছি, যারা এই দেশের নাগরিক, আপনার কাগজপত্রের সুবিধা অসুবিধা থাকতেই পারে। ও আঙা মোদিবাবুরও জন্ম তারিখ 3টে আছে, ভগবান তো 3বার জন্ম হয়ে আছে। আপনি মোবাইলে দেখবেন যে নরেন্দ্র মোদীর জন্ম তারিখ কবে, 3টে ডেট দেখাবে। উনি যে বছর বিএ পাস করেছেন, ওনার বিএ পাস করা একটা কম্পিউটার সার্টিফিকেট আছে। উনি দিল্লি ইউনিভার্সিটি থেকে যে বছর বিএ না কোন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে যে বছর উনি বিএ পাস করেছেন কম্পিউটার সার্টিফিকেট আছে।
তথ্য খুঁজে দেখা যাচ্ছে ওনার বিএ পাস করার আরো 12 বছর পরে ওই ইউনিভার্সিটিতে কম্পিউটার ঢুকেছে। তার মানে বিয়ে করার 12 বছর আগে ছেলের জন্ম। ছেলে কি হতে পারে? যাক, আমি বলছি হতাশ হবেন না, লড়াই একটা হবে। যদি সোজা সাপটা বলতে পারেন, বলতে বলেন, তাহলে সোজা সাপটা বলে দিচ্ছি, দেশ আর একটা স্বাধীনতার সংগ্রাম চাচ্ছে। এরা চুরি করে, এদিক সেদিক করে, যেভাবে ক্ষমতার চাবিকাঠি এখন তাদের হাতে। এদেরকে এই জায়গা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলা কঠিন, কারণ পাবলিক ভোট দেবে না, কিন্তু মেশিনের ভোট দেবে। বুঝতে পারেননি? বিহারে 4,42,000 ভোটার, টোটাল ভোটার 4,42,000। বিহারে ভোট করেছে 4,45,00,000। বুঝতে পারেননি? এরপরেও নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস করা যাবে না। 3 বছর আগে সে আইনটা পাস করে ফেলেছে। সুতরাং আপনি ধরে নেন, ব্রিটিশ তাড়াতে যে সংগ্রাম হয়েছিল, এদের তাড়াতে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করা ছাড়া এদের লাভানোর কোনো রাস্তা খোলা নেই। আর এসআইএন নিয়ে ঘাবড়াবেন না, ওরা বেশি কিছু দেখছে না। আমি এক আইবিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন, দেখুন অনেক মরা লোকের নাম আছে, নানান ঝামেলা আছে, সেই জন্য ফিজিক্যালি তার দেহ দেখাটা একটা দরকার, যিনি আসলে তিনি বেঁচে আছেন না নেই, এইটা দেখার জন্যই ডাইরেক্ট হেয়ারিং। যাদের ছেলে মেয়ে বিদেশে আছে, পড়াশোনা করছে বা কাজকাম করছে, অযথা অস্থির করে তাদের বাড়ি আনার দরকার নেই, এতটা টেনশন করার দরকার নেই। আব্বা মা বা নিজের ভাই, একেবারে নিজের রক্তের সম্পর্কের 1-2 জন দাঁড়ালে তার কাগজপত্র জমা নিচ্ছে, আপনার যে কটা কাগজপত্র দেখতে চাইছে। আর ওই আরেকটা টোটালে ওরা 3 ভাই ভাই, ও চিটে এসে যা আপনি যারা আব্বা বলেছেন, এর আগে আরো 6 জন লোক তার আব্বা বলে। কি আশ্চর্য ব্যাপার! ওরা বলতে, স্যার আমরা তো 3 ভাই ভাই, তাছাড়া না তোমার বাপের আরো 6 জন আব্বা বলেছে। স্যার কেডা কেডা? তাহলে সে আমিও জানি না, ওর বাপও জানে না। কি একটা যেন চুল্লুখোরের রাজত্ব চলছে, হুলমানের রাজত্ব চলছে। আরে আমার বাপেরে কেউ যদি বাপ বলে, তা তুই বল, তার এপিক নম্বর দে, তার নাম ঠিকানাটা দে, কোথায় বাড়ি দে। বলা যায় না, স্যার আমার বাপ বুড়ো বয়স, আবার ইন্টু করিস কি দেখি আমি। বলবে না তোমার বাপের আরো 6 জন আব্বা বলতেছে, কিন্তু কারা বলতেছে নাম ঠিকানা আপনার দেবে না, কি করে চলবে না আগুন। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, আপনি যান, আপনাকে একবার অফিসার দেখবেন, আর পঞ্চায়েত থেকে একটা কাগজ দিচ্ছে সিগনেচার করা। এই নাউজুবিল্লাহ, পঞ্চায়েত বলছি, ওই বিএলও, এখানকার বিএলও কে? ও সে বেচারা, উফ, বিএলও কটার যে জ্বালান জ্বালাচ্ছে। রাত 12টা পর্যন্ত খেটে 350 লোকের শ্মশানে পুড়িয়ে সচ্ছে, সকালে ঘুমিয়ে উঠে দেখে 550 লোক ঘরে ঢুকে গেছে। ও মাথা চুল করছে, এত কাটতে সারা রাত জেগে পড়ালো, সেই সারা ফের ঘরে। আজকে পাঠালে, যাও তোমার হেয়ারিং টেয়ারিং হয়ে গেল, রাত্রিরে আবার ফিরে খুলে দেখে 975 জনের আবার হেয়ারিং। বিএলও কটা পাগল না হলে বলি ভালো, এর গা কুত্তার মতন দৌড় করাচ্ছে। দেখবেন কবে হয়তো শুনবেন টোটাল রাজ্যের বিএলও অসহযোগ আন্দোলনে লেগে গেছে। সহ্য ধৈর্যের পারকতার তো একটা সীমা থাকে। তারা মাস্টার, তারা শ্যাল কুকুর না, তারা সমাজের মাস্টার। বাড়ি বাড়ি কেরম ভিখারির মতন ঘোরাচ্ছে দেখেছেন। যাই হোক, আমি অন্তত এইটুকু বলবো, আপনি হতাশ হবেন না। আপনার নাম যদি 2026-এর ভোটার লিস্টে না আসে, আপনার পাশে আমরা সবাই আছি, তাই না? আমার কথা বলা যায়নি? আমাদের সবার নাম আসবে, আপনার নাম আসবে না, আর আমরা বসে থাকবো, এটা কিন্তু হবে না।
এইটা হবে না। সে যদি আপনি হিন্দু হন তার জন্যও আমরা আছি, মুসলমান যদি হন তার জন্যও আমরা আছি। আমরা এসআইআরটাকে আমি অন্তত হিন্দুর চোখে দেখি না, মুসলমানের চোখে দেখি না, আমি মানবতার চোখে দেখছি। বাংলাদেশ থেকে এসছে লোক, আমি অস্বীকার করব না। তিনি যখন এসছেন তখন তার বয়স 25 বছর। এখানে এসেছে, জমি কিনেছে, বিয়ে করেছে, গাড়ি বাড়ি হয়েছে, কাঠ ফাট হয়ে গেছে, ছেলে পিলে লেখাপড়া করে চাকরি করছে। এখন তার বয়স 65। বলা হলো তোমার দাদুর ভোটার লিস্টে নাম নেই। আচ্ছা বলুন, এই মানুষটা 65 বছর বয়সে এই সাজানো গোছানো সংসার ছেড়ে কোথায় যাবে? তোরা ওই বুড়োটারে ধরে হচ্ছে তুই গুলি করে মেরে দে ঘোড়ার দিয়ে। লোক তো সহ্য করতে না পেরে নিজেরাও বলছে মেরে দে। এক বুড়ো আত্মহত্যা করেছে সেদিন, মতুয়া বুড়ো। কি করবে সে? ব্রেন আর নিতে পারছে না। সুতরাং দেশে এক অঘোষিত জুলুমের রাজত্ব চলছে, অঘোষিত জরুরি অবস্থা চলছে। মাথা ঠান্ডা রাখবেন। বিশৃঙ্খলাকে আমরা কখনো প্রশ্রয় দেই না, দেব না। যেটাই করতে হোক ঠান্ডা মাথায় একটা পদক্ষেপ আমাদের নিতে হবে। দেখি আগে ভোটার লিস্টে কি বার হয়। তবে এটা আপনি লিখে রাখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ সারাবার আর কোনো লাইন নেই, কারণ এরা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমর্ত্য সেনের মতো একটা মানুষ, প্রায় 90-এর কাছাকাছি তার বয়স, যে ভারতের হয়ে বিদেশ থেকে নোবেল পুরস্কার আনল, তারে এখন এসআইআর অফিসে হিয়ারিং এ ডেকেছে। বুঝতে পারেন? ওরে প্রমাণ করাতে ভারতের নাগরিক কিনা। আবার সেই লোকটা বিদেশ থেকে ভারতের হয়ে নোবেল আনল। মোহাম্মদ শামি আন্তর্জাতিক একজন ভালো প্লেয়ার, ক্রিকেট খেলে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলো, তারও প্রমাণ করাতে হচ্ছে সে ভারতের নাগরিক কিনা। তাহলে দেশের নাগরিক মোটা ভাই নরেন্দ্র মোদী আর ওই নির্বাচন কমিশনের এই তিন সম্বন্ধী দেশের নাগরিক, আর এরা সবাই ঘোড়ার ঘাস কাটে না। আপনি ভাবতে পারছেন? এদের যারা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়া উচিত, যাদের রাষ্ট্রীয়ভাবে যাদের মর্যাদা দেওয়া উচিত, যারা বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু করে, তাদেরকে এইভাবে মাথা নিচু করা মানে গোটা দেশকে শেষ করে দেওয়া। এই জন্য বলছি, তিনটে লোকে যখন সবার তাড়া করতেছে, সবাই মিলে যদি একবার তিনটে লোকের তাড়া করে না, বুঝতে পারেননি? এই তিনটে লোকই তো জ্বালাচ্ছে। আর অ্যাকচুয়াল বিজেপিতে কিন্তু লোক বেশি নেই, লোক বেশি নেই, আরএসএস বেশি লোক নেই। আমার হিসাব বলছে চুরি চাপটা বাদ দিলে ভারতবর্ষের 140 কোটি মানুষের ভিতরে জেনুইন আরএসএস আছে খুব বেশি যদি হয় 33 থেকে 35 কোটি। বাকি মানুষ মুসলিম আছে, হিন্দু আছে, শিখ আছে, বৌদ্ধ আছে। মুসলিম হিন্দুদের ভিতরে 86% যদি আমি 80% যদি হিন্দু ধরি, তার ভিতরে 33% হিন্দু আরএসএস করে। 80 ভিতরে 33 বাদ দিলে এখনো কিন্তু কত শতাংশ? 47% হিন্দু কিন্তু আছে, তারা কিন্তু আরএসএস করেন না। তারা আরএসএস, ওদিকে আঙুল তুলে লাভ হবে না। আপনার মতন টুপি মাথায় দেওয়া কিছু মুসলমান জুয়াখোর আছে, যারা মুসলমানদের নিয়ে জুয়া খেলছে, গলা জলে বিহাল। 2019 সালে যে যোগী আদিত্যনাথরা বাবরি মসজিদ ভাঙলো, সেই যোগী আদিত্যনাথের সঙ্গে 2019 সালে এরকম হাত ধরে ভোট করলো মুর্শিদাবাদে। বুঝতে পারেননি? যে যোগীরা মসজিদ ভাঙলো, সেই যোগীর সঙ্গে রাজনীতি করে আজকে 2026-এ নেশা হচ্ছে বাবরি মসজিদ করা। বোঝা যায়নি? আরে গান্ডুমার্কা ইডিয়েট, সেখানে টাকা দিয়ে আসতেছ আমাদের মুসলমানের তেরান কর্তা। সমুদ্রী তোমার সাড়া হয় না 2025 সালে যারা মসজিদ ভাঙলে তাদের সঙ্গে তুমি রাজনীতি করে আজকে আবার সেই একই মসজিদ। এটা কি, ও কি মসজিদ করতে এসছে না রাজনীতি করতে এসছে? কথা বলেন। আরএসএস কিন্তু বাবরি মসজিদ ভেঙেছিল রাজনীতি করার জন্য,
আর ইনিও বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছে রাজনীতি করার জন্য। তার মানে দুটোই এক রসনির ক, তার মানে দুটোর গোড়া। অঙ্কের হিসাবটা করে, ও মসজিদ ভেঙে, যে মসজিদ ভেঙে রাজনীতি করলো, এ সে মসজিদ গড়ে রাজনীতি করতে আসছে। তার মানে দুটোই রসুনির ক, আর দুটো কর গোড়ায়। রসুনির আগামী অন্য দিক থাকে, কিন্তু গোড়ার শেকড় এক জায়গায় থাকে। আপনি ভাবছেন ও আপনার তেরান কর্তা না, ওই রকম মুসলমানদের পোষা হয় আপনাকে জবাই করার জন্য। লিখে রাখুন আমার কথা, অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন। গাইল তো প্রচুর খেয়েছে, আর একটু খাই। খুব সতর্ক, খুব সাবধানতা, খুব হিসাব করে আপনার চলতে হবে। কুঞ্চির রস খাওয়ার কথা মনে আছে? কুঞ্চির রস, হ্যাঁ, যেসব পার্টি সেদিন কুঞ্চির রস খেয়ে এলো, সেই সব পার্টি বেশি এরকম মসজিদের ব্যাপারে এরা বিরাট আবেগ। কারণ ওদের ভালো মন্দ, ন্যায় অন্যায়ের কোন হিতাঘাত নেই। উঠেছে ভাই, চল বড়মা গঙ্গায় যাই, তারপর যা কপালে আছে। কই কচিরা কই? আরে ডাকি তো কতক্ষণ, কি হচ্ছে 12টা পুনি একটা মাঝ। বিশ্বাস করুন না, এরা যখন আপনাদের মেহমানদারি খুব সুন্দর করে, আমি বারবার বলি, যেমন সুন্দর যখন তুমি খেতে দিই ভাই সকাল সকাল, শোনার প্রচুর টাইম আমার, বললে আমার পান্তাবেলা পর্যন্ত ঠেলে দেবে। তখন দই যদি কেটে যায় আমার দোষ না। দই কাটা চামড়া ফ্রিজে রেখে পরে বল জোড়া দেওয়া যায় না। কই তারা কই? আমি আলোচনা শেষ করছি। আমারও হিয়ারিং এ ডেকেছে শনিবারের দিন, না রবিবারের দিন যেতে হবে, যাব। ওদিন আবার আমার তাকওয়া হিফজুল কোরআন কলেজে অ্যাডমিশন টেস্ট, তো তারপরেও আমাকে যেতে হবে। আপনারাও যাবেন। আর অযথা মাথা গরম করবেন না। দেশটা কিন্তু কারণ না, দেশটা আপনার, দেশটা আমার। দেশ মোদিরও না, দেশ অমিত শাহ না। দেশটা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে স্বাধীনতা সংগ্রামে, তাদের দেশ। সুতরাং ভয় পাবেন না, ঘাবড়াবেন না, মাথা গরম করবেন না। এমনকি যদি কারোর নাম লিস্ট থেকে বাদ যায়, তবুও বলছি মাথা গরম করবেন না। আমরা আছি সবাই আপনার পাশে। আমার নামও বাদ যেতে পারে, আপনারা থাকবেন আমার সঙ্গে, একসঙ্গে মিলে আমরা মুভমেন্ট করব। কোনো একটা মানুষকেও বাদ দেওয়ার পক্ষে আমরা নই, তার জন্য লড়াই চলছে। যা কালাম দিদি আর একটা কেনা, ও বেশ, ওদের কি 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 করবে কমিটির লোকজন ডাকে, তারা না না না, তোমরা এসো না। কমিটি সেক্রেটারি কে? কমিটি সেক্রেটারি কে? ওরে যদি বাগজলায় দেওয়া হয়, এড়ে গরু গাই গরু এই দুইজন এই গ্রামের কাজিরাটির দুইজন হাফেজ সাহেব এবছর পাগড়ি নিয়েছেন। নিশ্চয় আমাদের গ্রাম আপনারা চিনতেই পাচ্ছেন। হাফেজ নাহিদ মোল্লা, আব্বার নাম সিরাজুল মোল্লা। হাফেজ নিজামুদ্দিন সাহেব, আব্বার নাম নুর আমিন মিস্ত্রি। এবছর আল্লাহ পাকের মহাগ্রন্থ 30 পারার কোরআন তারা হিফজ করেছেন, মুখস্থ করেছেন। এ কারণে আজ সবার কমিটির পক্ষ থেকে তাদের কিছু গ্রামবাসী কিছু পুরস্কৃত করছে কমিটির পক্ষ থেকে। জানি না কি আছে ওর ভিতরে। তো কমিটির পক্ষ থেকে একটা নিয়ত করেছেন যে মুফতি সাহেবের হাত বরাবর এগুলো তাদের হাতে তুলে দেবেন।
সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা দুজনেই পড়ো, ওটা হাতে না পড়ো, ওটা কোরআন তেলাওয়াত করো।